আগামীকাল রুদ্রিক আর নায়রার বিয়ের অনুষ্ঠান আর আজকের তাই রুদ্রিক আর নায়রাকে খুব সুন্দর করে সাজিয়ে প্রি ওয়েডিং শুটে ফটো তোলানো হলো। আর এই সব কিছুর মধ্যেই আবারও রুদ্রিক আর তিথিকে আমরা দেখতে পেলাম বেশ ঘনিষ্ঠভাবে। আবারও রুদ্রিক তিথি কাছাকাছি এসে পড়লো। তাহলে এই সব কিছুর আপডেট পেতে ভিডিওটাতে একটা লাইক করো, তারপর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে আসা বেল আইকনের অল অপশন সিলেক্ট করে নাও, যাতে পরের একটাও আপডেট মিস না হয়। গল্পের শুরুতেই দেখা যায় রাত্রেবেলা রুদ্রিক লক্ষ্য করে তিথির পায়ে থেকে একটা নূপুর খুলে গেছে। রুদ্রিক ধীরে ধীরে তিথির কাছে যায়, তারপর নূপুরটা তিথির পায়ে পরিয়ে দেয়। রুদ্রিকের হাতের ছোঁয়ায় তিথির ঘুম ভেঙে যায়। ওদিকে রুদ্রিক তিথির পায়ে নূপুরটা পরিয়ে দিয়ে আবারও চুপচাপ গিয়ে শুয়ে পড়ে। আর ঠিক এমনই সময় তিথির ফোনে কল করে রাজ। যখনই তিথি ফোনটা নিতে যাবে তখনই রুদ্রিক এসে তিথির কাছ থেকে ফোনটা নিয়ে নেয় আর প্রচণ্ড রেগে গিয়ে রাজের কলটা কেটে দেয়। তিথি রুদ্রিককে জিজ্ঞাসা করে, কি হলো, আপনি আমার ফোনটা কাটলেন কেন? রুদ্রিক তিথির কথার কোনো জবাব দেয় না, নিষ্পলকভাবে তিথির দিকে চেয়ে থাকে। তারপর ঘর থেকে বেরিয়ে চলে যায়। রুদ্রিকের এই ব্যবহারে তিথি একেবারে আশ্চর্য হয়ে যায়। তিথি ভাবতে থাকে রুদ্রিকের কথা। রুদ্রিক তার কপালে টিপ পরিয়ে দিয়েছিল, আবার একটু আগে তার পায়ের নূপুরটাও পরিয়ে দিয়েছিল। রুদ্রিক তাকে কাছে টেনে নিয়ে বলেছিল তার কাছাকাছি এলেই রুদ্রিকের কেমন যেন একটা সমুদ্রের মতো ফিলিংস হয়। পরের দৃশ্যে দেখা যায় নায়রা তিথিকে বলেছিল তাদের বাড়িতে এসে আনন্দ নাড়ু বানিয়ে দিয়ে যেতে। আর এই কথাটা যখন জিৎ জানতে পারে তখন সে নায়রাকে বলে, আমার কিন্তু একদমই এসব ভালো লাগছে না, আমি তোকে এসব ব্যাপারে সায় দিতে পারবো না। আমি তোকে শুধু একটা কথাই বলতে পারি, তুই পারলে ওই মেয়েটাকে অ্যাভয়েড করার চেষ্টা কর। আমি কোনোভাবেই চাই না তোদের এই বিয়ের অনুষ্ঠানে ও ইনভলভ থাকুক। ও আমাদের বাড়িতে আসবে আর তারপর আনন্দ নাড়ু তৈরি করবে, তোর গায়ে হলুদের তত্ত্ব সাজাবে। আমি এগুলো জাস্ট মেনে নিতে পারছি না। নায়রা বলে, তাতে কি হয়েছেটা কি? তিথি তো বলেইছে ও দাঁড়িয়ে থেকে আমাদের বিয়েটা দেবে। আর তাছাড়া আমি এই সব কিছু করছি একটা সত্যি জানার জন্য। আমাকে জানতে হবে তিথি রুদ্রিকের সাজানো নকল বউ, নাকি ও আবার নিজেকে সত্যি সত্যি রুদ্রিকের আসল বউ ভাবতে শুরু করে দিয়েছে। আমি জানতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে ওদের সম্পর্কটা ঠিক কোন পর্যায়ে আছে। নায়রা দাদা বলে, ওদের সম্পর্ক যেখানে থাকার সেখানে থাকুক, তোকে এসব নিয়ে মাথা ঘামাতে হবে না। আমি শুধু এইটুকু জানি তোর সঙ্গে রুদ্রিকের বিয়ে হবে আর এটাই ফাইনাল। নায়রা তার দাদাকে বুঝিয়ে বলে এসব বিষয়ে বেশি চিন্তা না করতে। আসলে এই জন্ম মৃত্যু বিয়ে বিধাতার লেখা, যার সঙ্গে যার বিয়ের কথা লেখা আছে তার সঙ্গে তারই বিয়ে হবে আর আমাদেরকে এটা মেনে নিতে হবে। এমনই সময় নায়রাকে ফোন করে রুদ্রিকের মা। রুদ্রিকের মা নায়রাকে জানায় তাদের বিয়ের ব্যবস্থা সব রেডি। পরশুদিন একেবারে গোধূলি লগ্নে তার সঙ্গে রুদ্রিকের বিয়ে হবে। এরপর রুদ্রিকের মা তার দাদাকে ফোন দিতে বলে। এরপর রুদ্রিকের মা নায়রা দাদাকেও জানায় এদিকে বিয়ের ব্যবস্থা সব রেডি হয়ে গেছে। সেই সঙ্গে রুদ্রিকের মা এও বলে তার প্রচণ্ড টেনশন হতে শুরু করেছে, কারণ রুদ্রিকের মায়ের এটা মনে হচ্ছে ওই তিথি মেয়েটা রুদ্রিকের ব্রেন ওয়াশ করে দিয়েছে। রুদ্রিক আবার বিয়ের দিন যেন কিছু ঘটিয়ে না বসে। নায়রা দাদা আশ্বাস দিয়ে বলে, না না, আপনি চিন্তা করবেন না, তেমন কিছুই হবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমার বোনই আপনাদের ওই ব্যানার্জি বাড়ির বউ হয়ে যাবে। এই বলে নায়রা দাদা ফোনটা রেখে দেয়। এরপর রুদ্রিকের মা ভাবতে থাকে তার এখন প্রচণ্ড টেনশন হচ্ছে। বারবার মনে হচ্ছে ওই মেয়েটা নিশ্চয়ই কিছু একটা করবে। ওই মেয়েটা একে একে এই পরিবারের সকলকে কবজা করেছে, তারপর একে একে অফিস আর পুরো বিজনেসটাও কবজা করে ফেলেছে। না জানি এরপরে ও আর কি কি করার চেষ্টা করছে। অন্যদিকে দেখা যায় সৌপ্তিকবাবু মন্দারবাবুর সঙ্গে ফোনে কথা বলছিল। মন্দারবাবু সৌপ্তিকবাবুকে জানায় ওদিকে অফিসে সমস্ত ডিপার্টমেন্টে তিথি গিয়ে নাক গলাচ্ছে আর তাদের পর্দা ফাঁস করে দেওয়ার চেষ্টা করছে। তাই সৌপ্তিকবাবু প্রচণ্ড চেঁচামেচি চিৎকার আরম্ভ করে দেয়। এরপরই ওখানে রুদ্রিকের মা চলে আসে, জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সৌপ্তিকবাবু বলে, ওই মেয়েটা যে কি চাইছে সেটাই তো বুঝতে পারছি না। ও আমাদের পরিবারের সব বিষয়ে নাক গলাচ্ছে, আমাদের অফিসের কাজে ইন্টারফেয়ার করছে আর ওকে প্রত্যেকটা বিষয়ে প্রশ্রয় দিয়ে যাচ্ছে শর্ণিতা। ও যে ঠিক কি চাইছে সেটাই আমি বুঝতে পারছি না। তখনই ওখানে চলে আসে রিমঝিম। রিমঝিম বলে, দি ভাই যেটা করছে সেটা একেবারে ঠিক করছে, আর কটা দিন পরে ওরও তো সংসার গুছাতে হবে। ওকে নিশ্চয়ই সারা জীবন অফিসের কাজকর্ম দেখাশোনা করলে চলবে না, তাই ও একটা যোগ্য লোককে তৈরি করার চেষ্টা করছে। এমনই সময় ওখানে চলে আসে কেকা। কেকা বলে, আমার তো মনে হচ্ছে শর্ণিতাদি কোনো একটা ছক কষার চেষ্টা করছে। শর্ণিতাদি আবার এটা চাইছে না তো যে রুদ্রিক আর নায়রার বিয়েটা ভেঙে যায়। তখনই সৌপ্তিকবাবু চিৎকার করে ওঠে। সৌপ্তিকবাবু বলে, যদি ওদের দুজনের বিয়েটা ভেঙে যায় তাহলে আমি এই পুরো ব্যানার্জি পরিবারে আগুন লাগিয়ে দেব। এই বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে
দাঁড়িয়ে ওই মেয়েটার একটা সাজানো মিথ্যে বরণ করানো হয়েছিল, তবে ওই পর্যন্তই যেন হয়, ওটা কখনো সত্যি যেন না হয়। একটু পরেই ওখানে কাকিমণি চলে আসে। কাকিমণি বলে, আমরা কেনই বা ওই মেয়েটাকে আটকাতে যাব? অফিসে ম্যানেজমেন্টের লোকেরা কি করছে? ওরাই বা কেন তিথিকে কন্ট্রোল করতে পারছে না? সৌপ্তিকবাবু বলে, তিথি উল্টে ওদেরকেই কন্ট্রোল করছে, ওর আঙুলের ইশারায় সবাইকে ওঠাচ্ছে আর বসাচ্ছে। কেকা বলে, কিন্তু ওই মেয়েটার কোয়ালিফিকেশনটা কি? ও এত কিছু কোত্থেকে জানলো? ও কোন সাবজেক্ট নিয়েই বা পড়াশোনা করেছে? সৌপ্তিকবাবু বলে, সেসব আমরা কিচ্ছু জানি না, আমরা শুধু এইটুকুই জানি ওই মেয়েটার মা একজন প্রফেসর, ব্যাস এইটুকুই। এরপর রিমঝিম সবাইকে চুপ করতে বলে। রিমঝিম বলে, আজ বাদে কাল বাড়িতে বিয়ের অনুষ্ঠান, তোমরা এখন সেই কথা নিয়েই ভাবো, এসব কথা বাদ দাও। তিথিকে নিয়ে আলোচনা করা তোমরা এবার একটু বন্ধ করো। একটু পরেই ও তো নায়রাদের বাড়িতে যাবে, আজকে আনন্দ নাড়ু বানানোর অনুষ্ঠান আছে। কেকা বলে, আমি তো জাস্ট ভাবতেই পারছি না তিথি যাবে আনন্দ নাড়ু বানাতে। আমার তো মনে হয় তিথি নিজেই প্ল্যান করে এই বিয়েটা আটকানোর চেষ্টা করবে, আর ওই কিনা যাবে আনন্দ নাড়ু বানাতে। ওর ওপর আমার যথেষ্ট সন্দেহ আছে। রিমঝিম বলে, তোমরা তিথিকে সন্দেহ করো না, তিথি কথা দিয়ে কথা রাখতে জানে। তোমরা বরং এটা ভাবো, তিথি যদি এই বাড়ি থেকে চলে যায় তারপরে তোমাদের অবস্থাটা কি হবে। এরপর রিমঝিম ওখান থেকে চলে যায়। সৌপ্তিকবাবু রুদ্রিকের মাকে বলে, আমি তোমাকে বলছি তুমি দাদার ওপরে একটু বিশেষ নজর রাখো, বলা যায় না দাদাও কিছু একটা করতে পারে। আমার তো মনে হয় বিয়ের দিন কিছু না কিছু একটা ঘটবে। তোমরা সকলে একটা সোজা হিসেব বোঝার চেষ্টা করো। ওদিকে পরিণীতা মুখার্জি জানে তিথি এই বাড়িতে আছে, এই বাড়ির বউয়ের পরিচয়। এখন তিথি যদি দাবি করে সে রুদ্রিকের স্ত্রী, তাহলে আইনত আমরা আর কিছুই করতে পারবো না। আর যদি আমরা ধরেও নিই যে তিথি নায়রা আর রুদ্রিকের বিয়েটা দিয়েই দিল, কিন্তু তারপর তিথি যাবে কোথায়? তিথি যদি আবারও বাড়িতে ফিরে যায় তাহলে ওর মা এই খবর শোনার পরে জাস্ট শেষ হয়ে যাবে। আর এটাই এখন আমাদের কাছে সবচেয়ে বড় ধাঁধা, যে তিথি আসলে কি করার চেষ্টা করছে। পরের দৃশ্যে দেখা যায় তিথির বোন আর দিদিরা সকলে মিলে রুদ্রিক আর নায়রার বিয়ের প্রি ওয়েডিং শুটের আয়োজন করে। এরপর রুদ্রিকের মা আর কাকিমণি নায়রাকে খুব সুন্দর করে সাজিয়ে ওখানে নিয়ে আসে। রুদ্রিকের মা বলে, পাত্রী তো রেডি, তা আমাদের পাত্র রেডি আছে তো? এরপর স্বর্ণিতা রুদ্রিককে ডাকে। রুদ্রিককে দেখা যায় সে একেবারেই রেডি হয়নি, সে একদম ক্যাজুয়াল শার্ট পরে ওখানে চলে আসে। স্বর্ণিতা রুদ্রিককে বকাবকি করতে থাকে। স্বর্ণিতা বলে, আজ বাদে কালকে বিয়ে, আজকে প্রি ওয়েডিং শুটের ফটো তোলা হবে, এরকমভাবে আনপ্রিপেয়ার্ড হয়ে ঘুরে বেড়ালে চলবে? এমন সময় ওখানে চলে আসে নায়রার দাদা জিৎ। জিৎ বলে, এমনিভাবে বলে কোনো কাজ হবে না। এই বলে জিৎ নায়রাকে ডেকে এনে রুদ্রিকের পাশে দাঁড় করিয়ে দেয়। এরপর জিৎ নায়রা আর রুদ্রিকের হাত এক করে দেয়, আর তারপর রুদ্রিককে বলে, আজকে আমি নায়রাকে তোমার হাতে তুলে দিলাম, আজ থেকে আমার বোনের সমস্ত দায়িত্ব তোমার। আজ যেখানে মিয়া বিবি রাজি, সেখানে কাজীর কিছুই করার থাকে না। এই বলে সকলে হাসাহাসি করতে থাকে। এরপর সনিতা নায়রাকে বলে রুদ্রিককে একেবারে রেডি করে আনতে, যেন তাকে দেখতে খুব সুন্দর লাগে। বিয়ের দিন তাদের এই প্রি ওয়েডিং শুটের ফটোগুলো বড় বড় স্ক্রিনে দেখানো হবে। এমনের সময় ওখানে ঠাম্মি চলে আসে। ঠাম্মি বলে, এসব হচ্ছেটা কি? বিয়ের আগের দিন বর আর কনে মিলে এসব কি করা হচ্ছে শুনি? রুদ্রিকের মা বলে, মা আপনি তো আগে আমাদের মতোই মডার্ন ছিলেন, হঠাৎ করে এরকম আনকালচার কেন হয়ে গেলেন? ঠাম্মি বলে, যে বয়সে যেটা মানায় সেটা করলে সবচেয়ে বেশি আনন্দ পাওয়া যায়। এই ঠাম্মি হওয়ার মধ্যে যে কি আনন্দ আছে সেটা আমি তোমাদেরকে কখনোই বোঝাতে পারবো না। আর এই অনুভূতিগুলোকে উপভোগ করার জন্য আমি সারা জীবন তিথির কাছে কৃতজ্ঞ থাকব। যাই হোক, এরপর নায়রা রুদ্রিককে বলে তাদের প্রি ওয়েডিং শুটে দেরি হয়ে যাচ্ছে, তাই নায়রা রুদ্রিককে নিয়ে চলে যায় তাকে রেডি করানোর জন্য। এরপর ওখানে ক্যামেরাম্যান আর মেকআপ আর্টিস্টরাও চলে যায়। এরপর রুদ্রিক খুব সুন্দরভাবে সেজে রেডি হয়। নায়রা আর রুদ্রিক একসাথে গান গায়, আর তারপর তাদের অনেক ঘনিষ্ঠ মুহূর্তের আর অনেক মজার মুহূর্তের ছবি তুলে রাখে। আগামী পর্বে আমরা দেখতে পাবো তিথি খুব ব্যস্তভাবে ঘরের মধ্যে দিয়ে আসছিল, তখনই হঠাৎই তিথি পা পিছলে পড়ে যায়, আর ওখানেই রুদ্রিক দাঁড়িয়েছিল। তিথি একেবারে রুদ্রিকের গায়ের উপরে গিয়ে পড়ে, আর রুদ্রিক তখনই তিথিকে বুকে জড়িয়ে ধরে। দুজনে অপলক দৃষ্টিতে একে অপরের দিকে চেয়ে থাকে।